আমার যারা সোর্সেস আছে, আমার কাছে যেই ইন্টেল গুলো আছে, তাতে আমি আশঙ্কা করছি যে বাংলাদেশে জঙ্গি হামলা হওয়ার একটা বড় ধরনের সম্ভাবনা আছে। আমি অন্তত পক্ষে আপনার বলতে পারি যে জামাতুল মুজাহিদিন এরা নতুন করে সংগঠিত হয়েছে বলে একটা গোয়েন্দা রিপোর্ট আছে। আপনার হিজবুত তাহরির জঙ্গি হামলা না করলেও তারা যাদের সাথে একসাথে কাজ করছে সেটা হচ্ছে AQIS, আল কায়দা। তারা অনেকটা হলি আর্টিজানের মতো সন্ত্রাসী কর্মকাণ্ডের এক ধরনের প্ল্যান করছে বলে আমার কাছে ইন্টেল আছে। এই তথ্যগুলো পেয়েছি, এক ধরনের সম্ভাবনার বার্তা পেয়েছি। এবং পাকিস্তানের লস্করি তৈয়বার প্রায় 50 জনের মতো একটা টিম কিন্তু এখন আপনার বাংলাদেশে অবস্থান করছে। ISI তার একটা ঘাঁটি করেছে আপনার সিলেট ক্যান্টনমেন্টের যে কমান্ডো ট্রেনিং ভবন 1, সেখানে তারা একটা ঘাঁটি করেছে। রংপুরে তাদের আরেকটা আপনার অফিস হচ্ছে ISI এর। ঢাকার ক্যান্টনমেন্টে তারা আপনার ভালো অবস্থান নিয়েছে। পুলিশের যে ASP তার নাম হচ্ছে রনক জাহান, এক ভদ্রমহিলা বলাটা ঠিক হচ্ছে কিনা জানি না, তার হাজবেন্ড হচ্ছে নিষিদ্ধ ঘোষিত দল আপনার যে আনসারুল্লাহ বাংলা টিম বা আনসার ইসলাম, তার স্বামী। এই রনক জাহানের নেতৃত্বে এই আপনার জিয়া বাংলাদেশে প্রবেশ করেছে এবং বর্তমানে সে ক্যান্টনমেন্টে DGFI অফিসের ঠিক পাশে কাফরুল কচুক্ষেতের একটি অ্যাপার্টমেন্টে সে অবস্থান করছে। লোকেশনটা এবং ফ্ল্যাট নাম্বার আমি জানি না, বাট লোকেশনটা আমাকে একটা ধারণা দেওয়া হয়েছে যে কোন সাইটটাতে আছে। ফলে তার এখানে আসা আগমন সমস্ত কিছু আমাদের কাছে ইন্ডিকেট যেটা করে যে খুব সম্ভবত তারা আপনার ক্যান্টনমেন্টেই একটা প্রথম আঘাত এনে আমার ধারণা তারা তাদের শৌর্য বীর্য এটার একটা প্রমাণ দিতে চায়, যেটার একটা ছোট টেস্ট তারা করেছে আপনার বিমান বাহিনীতে হামলা করে। এবং এমন একটা সম্ভাবনা আছে বলে আমার কাছে আছে, এটা বলাটা উচিত হচ্ছে কিনা কারণ আমি এটা বলতে চাইনি। আপনি জানবেন যে জাতিসংঘের যেই মহাসচিব অ্যান্টোনিওকে টার্গেট করে একটা হামলার সম্ভাবনা আমাকে একটি জায়গা থেকে জানানো হয়েছে এবং বলা হচ্ছে যে তারা বাংলাদেশকে ইসলামিক রিপাবলিক করার একটা ঘোষণা মনে হয় দিবে, মানে এই ধরনের একটা মুভমেন্ট আছে। ফলে অ্যান্টোনিও গুন্তারেস এখানে আসলে একটা অ্যাটাকের সম্ভাবনা আছে বলে আমি কিছুটা অনুমান করি। আমার কাছে এই টিপসটা আছে এবং এইসব কারণে ওয়াকার তার এই বার্তাটি দিয়েছে। ওয়াকারের টনক নড়েছে এবং সে বেশ কিছু স্পষ্ট মেসেজ দিয়েছে। আপনি প্রশ্ন করতে পারেন সে কি তাহলে ক্ষমতা দখল করবার কথা বলা হচ্ছে কিনা। এখন আমার কথা হচ্ছে বাংলাদেশ যদি এই ধরনের একটা ব্যানানা রিপাবলিকে পরিণত হয়ে যায় বা ফেইল্ড স্টেটস, তাহলে লাস্ট রিজর্ট তো সেনাবাহিনী ছাড়ার কিছু না। সেইটা আপনার যদি ওয়াকার আপনার ক্ষমতা দখল না করে তাহলে কেউ না কেউ করবেই, যাদের সৌর্য বীর্য আছে তারাই করবে। পুলিশ বাহিনীর পক্ষে যদি সম্ভব হতো তাহলে কখনো তো শোনেন নাই যে পুলিশ বাহিনী কত দখল করে, কারণ পুলিশ বাহিনীর ওই সাহসটা বা শক্তি বা ওই সামর্থ্যটা নেই। এখন বাংলাদেশ যদি আপনার ক্রমাগত ভাবে মানে এখন যে অবস্থা হয়েছে, আপনি যেখানে যান সেখানে আপনার ছিনতাই করে নিয়ে যাবে। এই যে কিছুক্ষণ আগে একজনটা ভিডিও পাঠালো, আদা বড় এক মহিলার কান থেকে কানটা ফিরে নিয়ে চলে গেছে, কানের এই যে লতিটা সহ। ভাই আপনি ছিনতাই করতেছেন, ছবি দেখালে তো দিয়ে দেয়, কান টেনে নিয়ে চলে গেছে, ফুল কান শুদ্ধ, মানে কানের লতি শুদ্ধ। ভয়ঙ্কর ব্যাপার। কালকে দেখলাম কিভাবে জবাই করছে, কি নৃশংস সব ভিডিও। এমন একটা অবস্থানে সেনাবাহিনী ইমার্জেন্সি যদি না দেয় বা সেনাবাহিনী ইমার্জেন্সি বলতে মার্শাল ল বলে যদি কিছু নেই, বাট ক্ষমতা যদি তারা নিয়ে নেয়, আমি অন্তত পক্ষে অবাক হব না। কারণ এখানে তো আওয়ামী লীগের বেনিফিট বা লাভ কিছু নাই। মানে সুতরাং অনেকে মনে করবে যে এখন সেনাবাহিনী যদি ক্ষমতা নিয়ে নেয় তাহলে কি বাংলাদেশ আওয়ামী লীগ রাজনীতি করছে, তো তা না, কিন্তু সিচুয়েশন তো ওদিকে নির্দেশ করে। এখন যদি বাংলাদেশে আসার পর আপনার জাতিসংঘের মহাসচিবের একটা বোমা হামলার শিকার হয়, আপনি বুঝতে পারছেন ব্যাপারটা কোথায় গিয়ে দাঁড়াবে। তো ব্যাপারটা ওইদিকে যাচ্ছে। মজুমদার, ধরেন সেনাপ্রধান যদি এখন আশঙ্কা করে থাকেন এরকম একটা কিছু হবে, তাহলে তিনি গত 6-7 মাস ধরে তার বাহিনীকে এরকম নীরব দর্শকের মতো দাঁড় করিয়ে রাখলেন কেন? তিনি তার পরিস্থিতি ওই যে 5ই আগস্টে তো পাওয়ার ছিল, 5ই আগস্টে তার ক্ষমতা ছিল না, তার বাহিনীর তো সদস্য ছিল, এদেরকে তো যুদ্ধের জন্যই প্রস্তুত করা হয়েছে। এমন তো বলা হয়নি যে ভাই আপনি কি স্টুডেন্টদেরকে মেরে আসেন,
আপনি তো ভাই এদেরকে গিয়ে মেরেছেন, তো আপনি ঠেকাবেন, প্রতিহত করবেন। এখন আপনি প্রতিহত করছেন কিভাবে? গোপালগঞ্জে গিয়ে আপনি প্রতিহত করলেন, গোপালগঞ্জে গিয়ে আপনি নিরীহ মানুষদেরকে মারলেন, আপনি গাজীপুরে গিয়ে নিরীহ মানুষদেরকে মারলেন, সেটা করতে পারেন। কিন্তু যখন একটা সার্বভৌম একটা দেশের একজন প্রধানমন্ত্রীকে হত্যা করতে এসেছে, আপনি তখন গণভবন ছেড়ে দিলেন, আপনি পুলিশদেরকে পুড়িয়ে মারলো, আপনি নিজে গিয়ে পুলিশের বিভিন্ন থানার খোঁজ খবর দিয়েছেন, আপনি গিয়ে লুটপাট করলেন, আপনার মেজর ক্যাপ্টেন তারা চুরি করেছে, আপনার মেজর ক্যাপ্টেন গিয়ে ডাকাতি করেছে, আপনার বিভিন্ন রাজনৈতিক নেতাদেরকে ভয় দেখিয়ে যে তোমাকে ধরা দিব, তুমি ওই বাসায় আছো বলে দিব, এটা বলে আপনি 10 কোটি 5 কোটি 6 কোটি, আপনি আমাদের খাদ্য জ্বালানি মন্ত্রী যিনি ছিলেন আমাদের বিপু ভাইয়ের বাসাতে তারা রেকি করতে গেছে, সাথে নিয়ে গেছে নুরু, হাসনাত, সার্জিস, এদেরকে কোন প্রোটোকলে নিয়ে গেছে। সুতরাং এক একজন আর্মি অফিসারে যারা ফিল্ডে ছিল তারা কোটি কোটি টাকা কামাই করেছে। কোন আওয়ামী লীগ অফিসার, আওয়ামী লীগের কোন নেতার নামে মামলা হয়েছে, সৈনিকরা গিয়ে বলছে যে টাকা দিলে আমি এই নামটা কাটা দিতে পারবো। সৈনিকরা অপরাধে, ছ্যাঁচড়া পেটি অপরাধে যুক্ত হয়েছে, 10,000, 5,000, 5 লাখ, 10 লাখ, এমন তথ্য আমাদের কাছে আছে, বুঝতে পারছেন? সুতরাং এই অপরাধের দ্বারা জড়িয়ে গেছে। এখন ধরেন বাংলাদেশে তো মানে মানুষ তো যে দিক থেকে পারে রাজনীতিবিদদেরই গালাগালি করে, কিন্তু বাংলাদেশের দুইটা দুর্নীতিবাজ শ্রেণীর আছে যারা দুর্নীতি করে কিন্তু ধরা ছোঁয়ার বাইরে সাধু বেশে থাকে। আমি বলি একটি হচ্ছে আমলা আর একটি হচ্ছে গিয়ে সেনাবাহিনী। এরা বাংলাদেশের যত দুর্নীতি এর হচ্ছে গিয়ে 70% দুর্নীতি তারা করে, বাকি 30% হয়তো রাজনীতিবিদরা করে। যাই হোক, কিন্তু আমার যেটা জানতে, কত পার্সেন্ট দুর্নীতি আমলারা করে বললেন? আমি বলছি সেনাবাহিনী এবং আমলারা মিলে দুর্নীতি করে 70%। আমি তো শুধু যদি আপনি আমলাদের কথা বলেন, আমি তো মনে করি যে আমলাদের মধ্যে 85% দুর্নীতিগ্রস্ত। ও না, টোটাল দুর্নীতি 30% রাজনীতিবিদরা করে আর বাকি 70% এই দুই ক্যাটাগরির উপর দিয়ে দিতে। একটা পারসেপশন আমার এটা, যদিও আমি জানি না কোনো স্ট্যাটিস্টিক্স আছে কিনা, বাট এটা পাবলিক পারসেপশন, এবং আমি যদিও পারসেপশন ব্যাপারে আমার একটু ডিফারেন্ট ধারণা আছে। তবে যতটুকু ধরা পড়েছে আমাদের সামনে, বিশেষ করে আমলাদের ব্যাপারটা, যেটা আমলাদের চুরি চামারি, তারা এটা বছরের পর বছর আমরা দেখে এসেছি, সেই স্মৃতি থেকেও আপনি 85% বলতে পারেন। সেনাবাহিনীর অবস্থাটা আমি বলবো যে গত 15 বছরে সেনাবাহিনী একটা সুশৃঙ্খল বাহিনী ছিল। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে সেনাবাহিনী এবং সেনাবাহিনী নিজেই বলেছে যে ভাতের অধিকার, সেখানে 3 বেলা ভাত দেওয়া হয়, তাদেরকে আপনার দিনের পর দিন তাদেরকে ফ্যাসিলিটেট করা হয়েছে। কিন্তু 5ই অগস্টের পরে তাদের যে গিলটি মাইন্ড, তাদের ভেতরের কদর্য রূপটা বের হয়ে এসেছে। সো সেটা সেই হিসেবে আপনি একটা পার্সেন্টেজ বলতেই পারেন। তবে 1% হলেও বা 5% হলেও প্রশ্নটা আসবে যে সেনাবাহিনীতে দুর্নীতি হবে কেন, কিসের অভাব তাদের ছিল? তাদের ব্যবসা বাণিজ্যের কোনো সীমা পরিসীমা নাই। যাই হোক, আজকে ওই বিষয় নিয়ে আলোচনা করতে চাচ্ছি না, আরেকদিন নিশ্চয়ই করব। কিন্তু ধরেন আপনি আশঙ্কা করছেন খুব সহসা একটা জঙ্গি হামলা বা বাংলাদেশকে একটা ইসলামিক রিপাবলিক ঘোষণার এরকম কিছু বিষয় আশায় হতে পারে। এই ক্ষেত্রে এই যে ছাত্ররা যে নতুন রাজনৈতিক দল গঠন করছে, আপনি দেখেছেন যে ব্যাপক মারপিট হয়েছে, হাঙ্গামা হয়েছে, আপনার প্রতিক্রিয়াটা কি? এদের ভবিষ্যৎ কি? কোন ছাত্ররা? আমি তো কোনো ছাত্রকে দল বানাতে দেখিনি। কার কথা বলছেন আপনি? আপনি যাদেরকে দেখেছেন আমি তাদের কথা বলছি আর কি। মানে টোকাইদের কথা বলছেন আপনি? আপনি শুনলে অবাক হবেন, আপনি ভাবছেন তাই না যে আমি টোকাই বলছি পলিটিক্যাল রিজনে, বা এটাও পলিটিক্যাল একটা রেটরিক ভেবেছেন। আপনার সামনে ইউনাইটেড নেশনস এর রিপোর্টটা আছে, জি বলুন। সেই রিপোর্টের আপনি 51 নম্বর পাতাতে যান, 205 নম্বর প্যারাটা পড়েন। এই আন্দোলনটা যে টোকাইরা করেছে এটা সেখানে লেখা আছে, দেখুন। সেখানে লেখা আছে পরিষ্কার ভাবে যে ছাত্রদের সাথে টোকাই নামে একটি শ্রেণী অতপ্রতভাবে জড়িত ছিল। আপনি দেখেন, আমি আপনাকে রেফার করলাম তো, আপনার 205 নম্বর প্যারাগ্রাফ, 51 নম্বর পাতা, ইউনাইটেড নেশনস এর যে রিপোর্টটা নিয়ে আমরা বিভিন্ন রকমের বলে আসছি, সেইখানে সেই জায়গাটা বলা হয়েছে এই ছাত্রদের সাথে এই রাস্তার যে স্ট্রিট বয়, ব্র্যাকেটে লেগেছে নোন অ্যাজ টোকাই, তারা ছিল। সো আমি এদেরকে টোকাইয়ের আন্দোলন যে এতদিন বলেছি, তো সেটা তো দেখলেন যে আমার এই কথাটাকে অ্যাটলিস্ট সমর্থন করেছে। যদিও ইউনাইটেড নেশনস এর রিপোর্ট কে আমি আসলে ওটা গণায় ধরি না, অনেক কথাকে আমি গণায় ধরি না, কিন্তু 5ই অগস্টের পরে যা হয়েছে এগুলো নিয়ে কথাই বলে। বাট হোয়াট এভার ইট ইজ, এখানে
একটা জায়গাতে বলেছে টোকাই, শুধু